ওদিকে হিমেশ রেশমিয়া, এদিকে স্যান্ডি সাহা, এছাড়া আর আমি কিচ্ছু শুনতে চাই না। ভিলেন তৈরি হয়েছে অমরিশ পুরী, এলন মাস্ক। দেবালয় মানে খুব ইন্টারেস্টিং, খুব মজার মাল। দেবালয় তো খুব খারাপ অভিনেতা, খুব একটা ভালো ডিরেক্টর নয় অ্যাকচুয়ালি। একটুখানি খিস্তি খাস্তা শুনুন, আরো ভালো কন্টেন্ট দেখুন। দেখতে পারবে সৌরভদা? দেখুক না, বাবা মারাও জানে না এমন নয়। আর এখন তো সবকিছুই চোখের বাবা সামনে। মারা তো বড় হয়েছে, না, বড়ই তো জানতো। হ্যাঁ হিমেশ রেশমিয়া, হ্যাঁ, সে হচ্ছে ডিসরাপ্টার। হ্যাঁ, প্রেমের গানই করবো কিন্তু তোমার কোনো প্রেম পাবে না। তোমার এরপর আর কোনো কথা বলা উচিত জাস্ট আমরা কিউ এর যা যা ছবি দেখেছি সেগুলো কোথাও একটা মনে হচ্ছে সময়ের আগে। এখন অ্যাকচুয়ালি সেরকম সিনেমা তৈরি হয়, কিরম ভাবে দেখেন দাদা? তৈরি মানে এটা হচ্ছে আমার তো মনে হয়েছিল যে এটাই আমাদের কাজ হওয়া উচিত। মন্টু পাইলট সেই ঘরানারই কাজ, এবং সেই ওখানকার মানুষজন কি ভাবছে কি বলছে তার সাথে কি আজকে ভবানীপুরের ভদ্র সমাজের কোনো সম্পর্ক আছে? গল্পটা তো একটা সিরিয়াস জোনের গল্প, কারণ এমন একটা জায়গার গল্প যেটা মার্জিনস অফ সোসাইটি, যেটা চিরকাল এক্সিস্ট করেছে, বেশ্যাপাড়া, কিন্তু সেটা কেউ কখনো রেকগনাইজ করে না। ভিলেন বিষয়টা সত্যি কি আপেক্ষিক নাকি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে? না কেন, অমরিশ পুরী তো ছোট থেকে ভিলেন ছিলেন। দেখেছো অমরিশ পুরীর ছোটবেলার ছবি? হ্যাঁ, একদম ফুল ভিলেন ছোট্ট থেকে। হ্যাঁ, একদম পরিষ্কার, উনি একদম ক্লিয়ার ছিলেন। এইভাবেই তো হয়। ভিলেনস আর মাচ মোর ইন্টারেস্টিং বিকজ ইউ ক্যান ডু সো মাচ মোর। এবং লোকের মরালিটি নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সব হিরোদের ওগুলো চিন্তা করতে হয়। আমার তো খারাপ কাজ করাটাই দায়িত্ব। যত ভালোভাবে খারাপ কাজ করব তত বড় ভিলেন আমি, তাই তো? হ্যাঁ, শাহরুখ খান বলে গেছে যে হিরো কো পেলে কিরম করে মার খেতে হয় সেটা জানতে হবে, মারা পরের কথা, আগে মার খেতে হবে, তাহলে মায়া ক্রিয়েট হবে, মায়া আসবে, তাকে দেখে মায়া হবে, তারপর তার রিভোল্ট। এইটাই তো মানে বেসিক। তো সেইটা খুব ভালো, মানে কাস্টিং এর দিক থেকে এবার খুব ভালো ছিল বিষয়টা। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। অতীত এমন একটা বিষয় যেটা ভুলে থাকতে পারলে কিন্তু অনেকটা জীবনে এগিয়ে থাকা যায়। সারা শহরে শুধু লাল আর লাল, রক্তের লাল, তাও সালা কেউ ভয় পায় না। অতীতের এমন অনেক স্মৃতি আছে যা ভয় পাওয়ায় বা ভয় সৃষ্টিও করে, আবার রিভেঞ্জ নিতেও শেখায়। মন্টুর বিপদের বহুত মারা গেছে, আমি মেরে দিয়েছি সালা। তবে অতীতকে কি ভোলা এতটাও সহজ? প্রশ্ন তো বারবার ঘুরে ফিরে আসবেই। ঠিক যেরকম দর্শকেরা সেই অতীতে এখনো রয়েছেন যার সিজন 3 দেখার অপেক্ষায়, তারা এতদিন ধরে অপেক্ষায় ছিলেন এবং সে অপেক্ষার অবসান হতে চলেছে। মন্টু মুদির দোকান চালায় না, আমি মন্টু পাইলট 3-এর হাত ধরে। সো ওয়েলকাম, আমাদের সাথে রয়েছে, নতুন করে তাদের পরিচিতি দেওয়ার দরকার নেই, তাও সৌরভ দা এবং কিউ দা। এবং কিউদার সাথে প্রথমবার আমি কিউদা বলবো না, জাস্ট দাটা বার করতে হবে। না না, যদি দা বার হয় মানে এমনিতেই ট্রেলার দেখে যে পরিমাণ ভয়ে রয়েছি, তারপর দা কাটারি আর না বার করলেই হবে আর কি। সেটার জন্যই বলছি দা কিউ বলতে পারেন, কিন্তু কিউ দা বলা যায়। ওকে, আচ্ছা, এই মুহূর্ত থেকে আমি চেঞ্জ করলাম, দা কিউ রয়েছেন আমাদের সাথে। সৌরভ দা, হ্যাঁ সৌরভ দা, মন্টু পাইলটের অপেক্ষা এই যে এবার টেক অফটা করেছে আর কি, অনেকটা সময় লাগলো, নতুন ভাবে এসেছো এবং যেটা বলে না সময়ের সাথে আরো ম্যাচুরিটি নিয়ে আসা, মন্টু কতটা পরিবর্তন নিয়ে এলো দর্শকদের জন্য, কতটা নিজে পরিবর্তিত হলো? যেটা মানে মানুষ যেটা এক্সপেক্ট করছে বা করেছে, মন্টুকে যেভাবে দেখতে চেয়েছে সেইভাবেই দেখতে পাবে। কিন্তু হ্যাঁ, অনেকটা পরিণত মন্টু, কারণ একটা জার্নি তারও হয়েছে, এর আগে 2টো সিজনের যে জার্নি তারপরেরই গল্প এটা। তো সেক্ষেত্রে একটা মানুষের লাইফে যেরকম চেঞ্জেস আসে সেরকম এই চরিত্রের লাইফেও চেঞ্জেস এসছে। কিন্তু আলটিমেটলি যেটা সবসময় আমরা জানি যে নীলকুঠি থেকে কেউ বেরোতে পারেনি কোনোদিন। হ্যাঁ, তো সেই জিনিসটাই কিভাবে ঘুরে আসছে, কার কবলে পড়ছে বা ধরা দিচ্ছে, সেটাই দেখার বিষয়। এবং আলটিমেটলি হোয়াট হ্যাপেন্স টু মন্টু অর টু সোলাঙ্কিস ক্যারেক্টার। আমি বলছি না ভ্রমর, কারণ আমরা ট্রেলারে দেখছি শ্রাবণী বলা হচ্ছে। তো সেক্ষেত্রে সোলাঙ্কি কিভাবে ফিরছে সেটাও একটা অদ্ভুত টুইস্ট, সেটাও দেখার বিষয়।
তো সেক্ষেত্রে আমি এইটুকুই বলতে পারি যে মন্টুর যারা ফ্যান, মন্টু পাইলট যারা দেখেছে, যারা ভালোবেসেছে, তারা ডিসঅ্যাপয়েন্টেড হবে না। Absolutely. এবং আমি যা দেখছি ট্রেলারে কমেন্টে ইতিমধ্যেই পড়েছে হচ্ছে মানে কমেন্টস গুলো যেগুলো পড়ছিলাম আর কি, সেখানে সিজন 1-এর ছাপটা আবার তারা সিজন 3-তে দেখতে পাচ্ছেন এবং সবাই সেই কিউরিয়াসিটিটা নিয়েই রয়েছেন। এবং কিউরিয়াসিটি যখনই বললাম, দা কিউ রয়েছেন আমাদের সঙ্গে। কিউরিয়াসিটির কিউটা এখানে তো আচ্ছা আচ্ছা, আমি আছি। অ্যাবসলিউটলি। আর যেভাবে আছেন Hang loose। সেখানে ডিরেক্টর থেকে অ্যাক্টর এবং সেই অ্যাক্টর যে এবার প্রতিপক্ষ হয়ে সামনে দাঁড়াচ্ছে আর কি, একটুখানি দাদা শুনবো, এই ক্ষেত্রে দাদা যাবে আর কি, আচ্ছা। একটুখানি শুনবো যে এই চরিত্রটি একটা তো অন্যরকম ছাপ রাখছে, জাহাঙ্গীরকে আমরা কিভাবে পাচ্ছি? জাহাঙ্গীর কিভাবে পাচ্ছি মানে জাহাঙ্গীর একটা এমন মাল যে বিবিজানকে নিচ্ছে, রাইট? তার মানে সে খুবই চতুর একটা মাল। তো এইটা বোঝার জন্য আমাকে আগের গুলো দেখতে হয়েছে, একটুখানি ব্যাপারটা কি হচ্ছিল, এবং সেইভাবে ভাঁজতে হয়েছে ক্যারেক্টারটাকে। আর দেবালয় সৌরভ যেটা আমার সঙ্গে ব্ল্যাকমেল করেছে, সেটা হচ্ছে আমাকে দিয়ে জঘন্য সমস্ত কথাবার্তা বলিয়েছে। এবং এটা যে বলিয়েছে তার পেছনের পদ্ধতিটাও আমি বুঝতে পারছি কেন বলিয়েছে, এবং সেটা খুবই ভালো। নিশ্চয়ই মানুষের পছন্দ হবে বলেই আমার ধারণা, কারণ আমার নতুন চ্যালেঞ্জ হচ্ছে আমি বাংলার অমরিশ পুরী হব, এবং সেটা হওয়ার জন্য মন্টু পাইলট পারফেক্ট ভেহিকল। এর থেকে ভালো কিছু হতে পারে না। তাহলে মানে ভিলেন কম পড়ছে মার্কেটে, ভিলেন কম, হিরো আছে, হিরো আছে, ভিলেন তো কম পড়ছেই। কেউ তো ভিলেন হতে আসে না। আসে কেউ না বলেছে কোনোদিন দেখেছে দাদা আমি ভিলেন হতে চাই? হ্যাঁ। কেউ বলেছে কোনোদিন? সবাই এসছে নায়ক হতে। হ্যাঁ। বুদ্ধিমানরা ঠিক করেছে না ভাই, ওই দিকে যাওয়া নেই, আমায় এই দিকে ঢুকতে হবে, এখানে জায়গা আছে, করে নেবো। মার প্যাচ রয়েছে। এবং যেটা দিয়ে শুরু করেছিলাম অতীত, অতীত কতটা ট্রিগার করে, কতটা অতীতের মধ্যে থাকো তোমরা, আর অতীত কতটা চেঞ্জ করেছে নিজেদেরকে, একটুখানি তোমার কাছে আসি দাদা। আমি তো যতটা পারি থাকি না। ওকে। আমার ধারণা সৌরভেরও ভাবগতিক ভালো নয় সেদিক থেকে। হ্যাঁ, আমরা দেখা যাচ্ছে যে প্রেজেন্টে বাঁচার চেষ্টা করছি। হ্যাঁ, তো কিন্তু আবার আমরা এটাও জানি যে বাঙালি অতীতের দিকে তাকিয়ে থাকে, খুব ভালোবাসে অতীতকে, নস্টালজিয়া আমাদের ফেভারিট পাস টাইম। আমরা পোস্ত আর নস্টালজিয়া খাই প্রতি 2-3 দিন অন্তর অন্তর, ভালো কথা সেটা। কিন্তু এই যে মন্টু পাইলটের জীবনে যেটা ঘটছে না, আমার কিরকম মনে হচ্ছে যে দেবালয় যেভাবে লিখেছে সেটা ওর নিজস্ব একটা ক্রিটিক অফ আওয়ার প্রেজেন্ট কন্ডিশন, যে বাঙালি পুরো জিনিসটাই একটা অতীতের উপরে বেঁচে আছে, ইমোশনের জন্য সে জড়িয়ে পড়ছে, তার ডিসিশন গুলো ঠিক হচ্ছে না। সেটা যতটা মন্টুর জন্য প্রযোজ্য, জাহাঙ্গীরের জন্য প্রযোজ্য। তো পুরো এই ইউনিভার্সটার মধ্যে মানুষগুলো ইমোশন দিয়ে ডিসাইড করছে, এবং যার জন্য পুরো জিনিসটা যেখানে যাওয়ার কথা হয়তো যাচ্ছে না। মন্টুর যেখানে যাওয়ার কথা ছিল, মন্টু আর জাহাঙ্গীর যদি একসাথে কাজ করতো তাহলে হয়তো আমরা দারুণ দুবাই ফুবাইতে লোকজন পাঠাতাম। কিন্তু আমি দা কিউ এর কথা জানতে চাইছি, কতটা অতীতে? এমনি তো দেখে মনে হয় না যে অতীত নিয়ে খুব একটা পড়ে না, আমি অতীতে একেবারেই নেই। আই এম নট ইন্টারেস্টেড অ্যাট অল ইন দ্য অতীত। কখনো ট্রিগার হয় বা কখনো মনে হয় যে অতীতের মানুষটা চেঞ্জ হয়েছে, এখন যে মানুষটা অতীতে হিস্টোরিয়ানরা থাকে। হ্যাঁ, হিস্ট্রি আমার খুব ভালো লাগে। হিস্ট্রিটা কিন্তু অতীতে থাকা নয়, অতীতকে বোঝার জন্য হিস্ট্রি সাবজেক্টটা হয়েছে, যেখানে আমরা একটা ক্লিনিক্যাল ডাইসেকশন করতে পারবো। এখানে একটা খুব ইন্টারেস্টিং একটা কমেডিয়ান আছে, মহিলা কমেডিয়ান, নামটা ভুলে যাচ্ছে, আমেরিকান মহিলা। সেদিন একটা তার ক্লিপ দেখলাম, যেখানে উনি বলছেন যে আমাদের সময়, উনি আমাদেরই বয়সী আর কি, আমার বয়স তো অনেক, তো সে বলছেন যে আমাদের সময় না একটা খুব খারাপ প্র্যাকটিস ছিল, হ্যাঁ, খুব খারাপ জিনিস আমরা অভ্যেস হয়ে গেছিল করা, সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। মানে একটা জিনিস আমরা শুনতাম, শুনে তারপর বুঝতে চাইতাম যে অন্য দিকটা কি, দুটো দিক দেখে তারপর ভাববো আমি কোন দিকটা নেব। এটা কি খারাপ জিনিস, কত সময় নষ্ট হয়ে গেল আমাদের। হ্যাঁ, এটা যদি না করতাম, এখন তো কেউ করছে না, কত ভালো, টাক 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 করে ঠিক করে নিচ্ছে। আমার মনে হচ্ছে, আমি কে যে আমার মনে হবে,
বাপরে। সৌরভদা, তোমার ক্ষেত্রে? অতীত না, অতীতে আমি কখনোই ছিলামও না। আমি খুব প্রেজেন্টে থাকার মানুষ আর কি। ওই প্রেজেন্ট ইজ এ গিফট বলে না, তো ওরম টাইপের বিষয়। আমি আবার খুব ফিউচারেও চলে যাই। হ্যাঁ, তো আই ওয়ান্ট টু লিভ লাইফ, মানে যেরম ভাবে আসছে সেইভাবেই বাঁচার চেষ্টা করি। অতীতে আমি খুব একটা থাকি না। অতীতে থাকা হচ্ছে মানে লেজি থাকলে, মানে লোকজনের কাজ না থাকলে তখন অতীত, তখন হ্যাঁ। তাছাড়া তোমার আমার মনে হয় না থাকা উচিত। ঠিক তাই। এবার একটু বলো যে দেবালয় ভট্টাচার্যের সঙ্গে কাজ আবারও, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ডিরেক্টর যেভাবে ফুটিয়ে তুলেছেন আর কি, যেভাবে আমাদের অন্তত ভাবাচ্ছেন, তোমাদের কাজ করতে গিয়ে কিরকম এক্সপিরিয়েন্স হলো, কতটা তোমরা চেঞ্জ দেখতে পেলে, এবং দাদা ক্ষেত্রে তো একেবারেই নতুন সেই হিসাবে। হ্যাঁ, আমি তো প্রথম এই ইউনিভার্সে, সুতরাং আমি দেবালয়ের সাথেও কাজ করিনি আগে, সৌরভের সাথেও কাজ করিনি, সোলাঙ্কির সাথেও কাজ করিনি, ইনফ্যাক্ট চান্দ্রের সাথেও কাজ। চান্দ্রের আমি মানে বন্ধু হচ্ছে 27 বছর বোধ হয়। হ্যাঁ, কিন্তু জন্মে আর চান্দ্রেই যা অবাক হয়েছে আমাকে দেখে ওখানে, আচ্ছা, যে এটা খুবই অদ্ভুত ছিল আমাদের অনেকদিন পরে দেখাটা। হ্যাঁ, তো দেবালয় ওই জিনিসটা এই ইউনিভার্সের মধ্যেই থাকে। দাদার কাছে আমি খুব ক্যারেক্টারে আসাটা আমি একটুখানি শুনবো আর কি, এই ক্যারেক্টারের জন্য রাজি করানো এবং রাজি করার বা কিচ্ছু করতে হয়নি ওকে, ও জাস্ট বললো আমাকে যে এরকম, ও অনেক বেশ কিছুদিন ধরেই আমাকে বলছিল যে আমি কিছু একটাতে তোমাকে কিন্তু ব্যবহার করতে চাই। এবার যে আমাকে ব্যবহার করতে চায় আমার তো খুব ভালো লাগে তখন, অ্যাজ অ্যান অ্যাক্টর বলা যায় না। এইখানে আমি বক্তব্যটা রোহিত নিজেকে সামলে নেব, কিন্তু হ্যাঁ, কিন্তু আমি ব্যবহৃত হতে পছন্দ করি এইটা। তো এবারে ভালো পেয়েছে খেলনা, সুন্দর করে যেদিকে ঠেলছে সেদিকে এসে চলে যাবে। হ্যাঁ, খেলনা একটা ভালো অ্যাক্টর হতে গেলে তোমাকে দারুণ খেলনা হতে হবে। হ্যাঁ, কারণ অ্যাক্টর তো পাপেট, সুতরাং ভালো পাপেট হওয়া কিন্তু সব চাপের কাজ। কারণ প্রথমত তুমি ভাবছো নিজস্ব একটা ইয়ে আছে, তার উপর তোমাকে ছেড়ে দিতে হবে, কমপ্লিট ট্রাস্ট ফ্যাক্টর। ওদিকে জানোই না কেমন লাগছে তোমার দেখতে। এখন তো তাও বলে দাদা এসে দেখুন ফেকুন, হ্যাঁ, সেটাও একটা দাদাইজম যেটা আমাদের বন্ধ করা উচিত। তো এই আর কি, মানে দেবালয় মানে খুব ইন্টারেস্টিং, খুব মজার মাল। কারণ একদিন হয় আমরা একটা শক্ত সিন করছি, হ্যাঁ, খুব শক্ত, আমাকে অনেক কিছু মনে রাখতে হবে। ও তো অফকোর্স মাম্বল করছে, তো সুতরাং ও তো এসে খালি একটা লাইন দিয়ে আমাকে ফেলে দেবে, আমাকে 18টা লাইন বলতে হবে। হচ্ছে আমি প্রত্যেকবার যে দেবালয় ঠিক হচ্ছে তো, হ্যাঁ, আমার প্রচন্ড ক্রাইসিস চলছে, আমি ছোট্ট একটা দেবালয় দেখছি গোমরা মুখে বসে আছে ওখানে মনিটরে। কি হয়েছে? আমার ভাল লাগছে না। কেন, কি হলো? মারপিট হবে ফবে, কি যায়, অ্যাকশন ফ্যাকশন হবে, আর তাহলে ভালো লাগে। কি বোঝে দুজনের ডায়লগ যাচ্ছে, দূর ভাল লাগছে। কি রে, মানে ডিরেক্টর তো একটু বলবে তো, আমরা তখন এইরকম আর কি, খুব একটা ভালো ডিরেক্টর নয় অ্যাকচুয়ালি। সৌরভ, তোমরা কি একই? সৌরভ, তোমরা কি একই আর কি? দেবালয় দা না, দেবালয় দা মানে এখানে নেই, কিন্তু এখানে নেই, বাট হ্যাঁ মানে খিস্তি করা যাবে। দেবালয় দা তো মানে একটুখানি ক্রিয়েটিভ ব্রিলিয়েন্স আমার মনে হয়, কিন্তু যদি ক্রিয়েটিভ ব্রিলিয়েন্স হলেই না যত মানে সমস্যা। হ্যাঁ, এবার সে ওর মানে ও যেটা চায়, মানে সেইটা বুঝতে গেলে তো আমার 5 দিন কেটে যেতে পারে। সেটাই তো। হ্যাঁ, তো শিফটের মা বোন থাকবে না তখন আর, হ্যাঁ, তখন শুটিংটা আর হবে না। তো সেক্ষেত্রে মানে আর ও প্রচন্ড ফিনিকি কিন্তু, হ্যাঁ, মানে মনে হবে যেন ওই আর কি মারছে, এই করছে ওই করছে, কিন্তু ও যেটা চায় সেটা যদি ওর পছন্দ না হয় ও কিন্তু ছাড়বে না, ও কিন্তু করতে থাকে। এইটা হচ্ছে না, মানে আমার মনে হয়েছে যে ধরে নাও একটা সিন খুব ভালো করেছে, আমার তো হেভি লেগেছে, ওর ভালো লাগেনি, এই লাগেনিটা ওর হয়তো বোঝাতে পারছে না, কিন্তু সেটা ওর চোখের দিকে তাকিয়ে থাকতে হবে যে ও কি বোঝাতে পারছে না সেটা তো বুঝে নিতে হবে, মানে এরকম টাইপের বিষয়। হ্যাঁ, দেবালয় তো খুব খারাপ অভিনেতা, মানে যদি অভিনয় করে তোমায় দেখাতে চায় তাহলে তো তোমার যেটুকু ছিল সেটাও গেল আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি তুমি অভিনয় করবে না, তুমি বোঝাও, তুমি অ্যাডজেক্টিভস দাও, তুমি নানান ধরনের অ্যাডজেক্টিভ দাও, তুমি কি চাইছো, পোর্ট্রেট হোক বা মানে ট্রান্সলেটেড হোক, সেইটা বলো, ওরম টাইপের। বাট মানে একটা জিনিস যেটা বলতেই হবে দেবালয়দা, যেটা হচ্ছে মানে অন্যরা যেভাবে একটা সিন দেখে ও ঠিক অন্য ভাবে দেখে। হ্যাঁ, ওর সে ক্যামেরা অ্যাঙ্গেল হোক
বা সেই বলাটা হোক, স্টোরি টেলিং, ইটস অল অ্যাবাউট স্টোরি টেলিং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো ওর বলাটা খুবই ডিফারেন্ট হয় আর কি, সেটাই মজাটা। এবং এডিটে গিয়ে আরো অনেক কিছু চেঞ্জেস করে আর কি। তো সেটা আমি ডাবিং করার সময় আমরা দেখলামও। তো মানে খুবই ভালো আর কি, ইজ আ ভেরি ব্রিলিয়েন্ট মেকার, ইজ হোয়াট আই উড সে। ক্রিয়েটার, ও তো লিখবে ক্রিয়েটেড বাই দেবালয় ভট্টাচার্য, অ্যাকচুয়ালি হি ইজ দ্য ক্রিয়েটার। Yeah. ও আশেপাশে না থাকলেও ভালো কথাই শোনা গেল, যেটা বোঝা গেল আর কি। কিন্তু বিষয়টা হচ্ছে যে সিরিজ যেরকম রগে সেরকম ইন্টারভিউটা আপনারা সেরকমই পাচ্ছেন, কারণ অবশ্যই বোঝা যাচ্ছে কিছু যে করার নেই কিচ্ছু করার নেই আমাদের। এবার একটু আমায় বলো যে প্রতিপক্ষ যখন জাহাঙ্গীর এবং সে নতুন, এই ভিলেনকে কিভাবে তুমি পর্দায় সামলাচ্ছ, কিভাবে তুমি নতুন ভাবে ফেস করছো আর কি, তুমি জানো না তার অ্যাক্টিভিটি কি হতে চলেছে, একটুখানি শুনবো সেই বিষয়ে। কয়েকটা জিনিস আমার প্রচন্ডই হেভি মজা লেগেছিল। দেখো, আমি খুব রিয়াক্টিভ অভিনেতা। আমার মানে আমার সঙ্গে যারা অভিনয় করছেন বা করেন, আমি চাই তারা যেন খুব ভালো পারফর্ম করে। হ্যাঁ, তারা খুব ভালো পারফর্ম করলে আমার ভালো হবে। হ্যাঁ মানে, হ্যাঁ সেইটা আমার হয়, মানে আমি ওরকম ধরনেরই আর কি। তো সেই ক্ষেত্রে যখন প্রথম কিউ যখন অনবোর্ড হলো, আই ওয়াজ ভেরি এক্সাইটেড, কারণ ওনার গেস্টটাই এমন। হ্যাঁ মানে, উনি যদি চারটে সংলাপ শুধু স্ট্রেট ফেস বলে দেন, আমি জানি ক্যারেক্টারটা কোথায় পৌঁছে যেতে পারে। এবার তার উপর যদি ইফ হি ওয়ার্কস অন দ্য ক্যারেক্টার, দেবালয়দার সঙ্গে কথা বলে করে, হ্যাঁ সেটা আরো আলাদা একটা জায়গায় নিয়ে যেতে পারে, তো এর থেকে আমার থেকে বেশি লাভবান কেউ হবে না। আমি খুব মানে, এভরি অ্যাক্টর ইজ ভেরি সেলফিশ, সে চায় যে তার চরিত্রটা খুব ভালো ফুটে উঠুক, রাইট? তো এই বেস্টের থেকে আমি বলছি ফুটে উঠুক, রাইট? বেস্ট তো তোমার আপেক্ষিক, মানে আজকে তোমার ওকে ভালো লাগবে, ওর আমাকে ভালো লাগবে, রাইট? এবার সেইটা তোমার হাতে নেই। কন্ট্রোলেবলস এর মধ্যে এটা আছে যে তোমার পার্টটা খুব ভালো হোক, আমার পার্টটা তখন খুব ভালো হবে যখন ও ভালো করবে। হ্যাঁ, এবার ও যদি ধেরিয়ে দেয়, না আমিও একটু ধেরিয়ে দেবো। তো আমি ওরকম। তো সেক্ষেত্রে আমার খুব ম্যাটার করে যে ও যেন অভিনয় করতে পারে, যে ও যেন ভালো করে, ভালো হচ্ছে। তো সেই জন্যই আমরা একে অপরকে বলেওছি অনেক জায়গায় যে এইখানে তুমি কি একটা একটুখানি, ও আমায় বলেছে যে এই জায়গাটা একটুখানি চিৎকার করে আমায় বলবে, তাহলে আমার এই জায়গাটাই একদম, তাহলে চলো। তো এইটা হচ্ছে বিল্ডিং আ সিন। তো সেইটা কিউ এর সঙ্গে প্রচন্ড ভালো হয়েছে। এবং আমি প্রথমেই দেখি যখন কি হয়েছে, কিউ ইজ আ লিটল টলার দ্যান মি, রাইট? তো সেটা আমার প্রচন্ড মজা লেগেছে। কাঞ্চাদা আমার হাইটের, সুব্রত দত্ত আমার হাইটের, আমার থেকে একটু আই এম টলার দ্যান হিম। কাঞ্চাদা কিউ যেই আমার থেকে লম্বা হয়ে গেছে, আমার না বিষয়টাই চেঞ্জ হয়ে গেছে। তো আমি না আরো অনেক কিছু ফিজিক্যাল অ্যাট্রিবিউটস অ্যাড করতে পেরেছি। হ্যাঁ, যখন আমি ওর দিকে তাকিয়ে যখন বলছি, ওকে যখন আমি একসঙ্গে চোখে চোখ রেখে কথা বলছি, তখন কিন্তু আমার মুখটা এমনি হালকা উঠে আছে, সেটা আমার ক্যারেক্টারটাকে আরো বড় করে তুলছে। সেইটা মানে, এটা ছোট ছোট অনেক জিনিস আছে যেগুলো আমার, মানে যখন আমার একটুখানি নিচু আছে, তখন আমি মাথা নিচু করছি, ও উপর থেকে বলছে, আমার মাথা এমনি নিচু, একটা অদ্ভুত ফ্রেম তৈরি হচ্ছে। তো এইগুলো অনেক ম্যাটার করে। তো সেইটাও আমার প্রচন্ড ভালো লেগেছে, অভিনয়ের বাদ দিয়ে বলছি। সেই জিনিসগুলো আমার মনে হচ্ছিল যে ব্রিলিয়ান্ট, এইবার মজাটা হবে আর কি। কারণ কোনো হিরো যদি মার না খেতে পারে, সে বড় হিরো হবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হিরোকে আমি প্রচুর মানে খেলিয়েছি। মার খেতে হবে। শাহরুখ খান বলে গেছে যে হিরো কো পেলে কিরম করে মার খেতে হয় সেটা জানতে হবে, মারা পরের কথা, আগে মার খেতে হবে, তাহলে মায়া ক্রিয়েট হবে, মায়া আসবে, তাকে দেখে মায়া হবে, তারপর তার রিভোল্ট। এইটাই তো মানে বেসিক। তো সেইটা খুব ভালো, মানে কাস্টিং এর দিক থেকে এবার খুব ভালো ছিল বিষয়টা। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। অ্যাবসলিউটলি। এক্ষুনি শুনছিলাম যে চরিত্র ফুটিয়ে তোলার কথা। জাহাঙ্গীরের ক্ষেত্রে তো একেবারে নতুন চরিত্র, দর্শকেরা নতুন ভাবে দেখবেন। চরিত্রটা ফুটিয়ে তোলার ক্ষেত্রে আলাদা কোনো অ্যাড অন ছিল? অ্যাড অন তো অবশ্যই থাকবে, মানে একজন অ্যাক্টরের মানে মেজর ওয়েপন্স কি, কস্টিউম এবং প্রপ। True. তাই ছোটবেলায় যখন ডিরেকশন করতে আরম্ভ করেছি, যখন আমার মনে হতো এই এত গন্ডগোল করছে কেন। তারপরে বুঝলাম যে না, ওর তো আর কিছু নেই, হ্যাঁ, খালি জামাটাই আছে, আর খালি কি হাতে কি থাকবে, পায়ে কি থাকবে, এইটুকুনি নিয়ে খেলা। তো প্রথমতই একজন অ্যাক্টর হতে গেলে হাতটা সামলানো বিরাট চাপের ব্যাপার, রাইট? তো তাই প্রপটাকে কিভাবে ম্যানেজ করা হবে, আমার হাত নিয়ে বহু সমস্যা আছে, সেইগুলো কিভাবে প্রবলেমগুলোকে কিভাবে অ্যাড্রেস করা হবে। এখানে ধরো দেবালয় একটা ইন্ট্রোডিউস করেছে একটা জিনিস যেটা জাহাঙ্গীর খায়, সেটা বলছি না কি, কিংবা যেগুলো জাহাঙ্গীর করে সেগুলো মানে সেগুলো স্বাভাবিকও হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি স্বাভাবিক না, একটু অফ। কেন ওটা করছে, তাতে আমার মনে হয়েছে যে ওগুলো আরো অ্যাড করেছে ওটার সাথে, যে কেন ওটা করলো, কেন ওইটা খাচ্ছে কেন।
কিংবা ওটা শুকছে কেন। আই থিঙ্ক এইগুলো ইম্পর্টেন্ট জিনিস ছিল। প্লাস এই যে অনসম্বলটা ইউনিভার্সের যা আর সমস্ত ক্যারেক্টার, বিশেষ করে সোলাঙ্কির ক্যারেক্টার যেভাবে, ওর সাথেও আমার বেশ কয়েকটা সিন ছিল। এরা সবাই খুব আম, প্রতিষ্ঠিত অ্যাক্টর, এবং প্রতিষ্ঠিত অ্যাক্টররা রোজ কাজ করে, এবং রোজ যারা কাজ করে, বিশেষ করে এখানে যখন কাজ করছে, শিফটে কাজ করছে, তাদের একটা ডিসিপ্লিনের একটা অন্য গল্প থাকে, যেটা আমাদের ক্ষেত্রে হয় না। ইন্ডিরা কিন্তু ওইভাবে কাজ করে না। তো আমরা হয়তো দিনে যতগুলো সিন করি, চান্দ্রি সেখান থেকে 18টা বেশি সিন করে। হ্যাঁ, তার জন্য ওর মেমোরি, ওর বডি ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু তার মধ্যে ইউজ করছে। তা আমার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং হয়েছে। আমি সোলাঙ্কি থেকে শিখছিলাম যে ও কিভাবে লাইনগুলো মনে রাখবে, আর তারপরে মানে এত ফাস্ট ও মুভ করছে কি করে। হ্যাঁ, আর আমি তাহলে কিভাবে ওটার থেকে শিখতে পারি, শিখে আরেকটু ইয়ে করতে পারি। এবং ফিজিক্যাল প্রক্সিমিটিটাও খুব ইম্পর্টেন্ট দুজনের সাথে, সোলাঙ্কি এবং সৌরভ দুজনের সাথেই। আমি চেষ্টা করছিলাম ওদের ফিজিক্যাল প্রক্সিমিটিটা, ওরা যেটাতে অভ্যস্ত সেটাকে ব্রেক করার, একটুখানি বেশি কাছে যাওয়ার। হ্যাঁ, যেটা ক্যামেরার ক্ষেত্রে একটু অদ্ভুত লাগছে, কারণ তোমার একটা ডিস্টেন্স লাগে টু শুট টু ওয়ে সিন। এরকম অনেক টু ওয়ে সিন আছে, দেওয়ালে অন্যভাবে শুটও করছিল সেগুলো, ওইটা দেখে। সো দ্যাট আই হোপ দ্যাট দর্শকেরা এটা দেখে, এইটার যে মূল জিনিসটা হচ্ছে কি, গল্পটা ফোটানো, আবার ফুটিয়ে তোলা ব্যাপারটাকে। ক্যারেক্টার তো শুধু না, একজন ক্যারেক্টার একটা গল্পের চরিত্র, ওই গল্পটা পুরোটা জিনিসটা যাতে দর্শকের কাছে ঠিক করে পৌঁছয়। তো উই আর হোপফুল দ্যাট এই জিনিসটা হয়েছে এই ব্যাপারে। অ্যাবসলিউটলি। তোমাদের দুজনের কাছেই একটা বিষয় নিয়ে আসবো। এখানে তো ভিলেন হিসাবে দেখানো হচ্ছে এবং ইউনিভার্স নিয়ে কথা হচ্ছিল, এবং আমাদের একটা ধারণা হয়তো এখন অনেকেরই চেঞ্জ হয়েছে যে কেউ জন্ম থেকে ভিলেন হয়ে জন্মায় না, পরিস্থিতি তাকে পরিবর্তন করে, এবং আমরা প্রত্যেকের অন্যের গল্পের হয়তো ভিলেন আমরা কেউ না কেউ কখনো না কখনো হয়েছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভিলেন বিষয়টা সত্যি কি আপেক্ষিক নাকি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে? না, কেন, অমরিশ পুরী তো ছোট থেকে ভিলেন ছিলেন। দেখেছো অমরিশ পুরীর ছোটবেলার ছবি? হ্যাঁ, একদম ফুল ভিলেন ছোট্ট থেকে। দেখে হ্যাঁ, একদম পরিষ্কার, উনি একদম ক্লিয়ার ছিলেন। এইভাবেই তো হয়। মানে হ্যাঁ, কিন্তু আই থিঙ্ক ভিলেন আর গ্রেট। জেনারেলি স্পিকিং, ভিলেন্স আর মাচ মোর ইন্টারেস্টিং বিকজ ইউ ক্যান ডু সো মাচ মোর। এবং লোকের মরালিটি নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সব হিরোদের ওগুলো চিন্তা করতে হয়। আমার তো খারাপ কাজ করাটাই দায়িত্ব। একদমই ঠিক, মানে তাই তো আর কি, ভিলেন মানে তো খারাপ কাজ করতে এসেছি আর কি, যত ভালোভাবে খারাপ কাজ করব তত বড় ভিলেন আমি, তাই তো? হ্যাঁ, সৌরভদা কারোর গল্পে ভিলেন? নিশ্চয়ই না, জানি না, আমি কিছুই জানি না। অনেক মানুষের লাইফে ভিলেন, অনেক মানুষের লাইফে হিরো, অনেক মানুষের লাইফে আমার ম্যাটারই করে না। তো এটাই তো, মানে সেটা সবার লাইফেই তাই। আমরা যখন, সরি আমার একটা please, জিনিস please. অ্যাড করার আছে, এটা হচ্ছে চট করে অ্যাড করে দিচ্ছি, যদিও এটা এটার মধ্যে নয়, কিন্তু ভিলেন যেহেতু বললেন, আজকের দিনে পৃথিবীর সবচেয়ে বড় ভিলেন যারা, তারা কিন্তু 90s এর সিনেমার ভিলেন ছিল। আগেই দেখে নিয়েছি আমরা, যে বিরাট টেকনোলজি দিয়ে সবকিছু খারাপ করে দেবে, মনে আছে? দেখো এখন কি হচ্ছে। তাই হচ্ছে। তাহলে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। না না, ভিলেন তৈরি হয়েছে, অমরিশ পুরী, ইলন মাস্ক। ওকে, ভাববার বিষয়, এটাকেও ভাবিনি আমরা। রাইট, সৌরভদা, খুব আমরা মজার এতে রইলেও আমরা জানি যে সিরিজটা অনেকগুলো কথা বলছে আর কি। সেখান থেকে দাঁড়িয়ে তোমার কাছে সব থেকে বেশি ইন্টেন্স সিন কোনটা ছিল? করে মন্টু পাইলট সিজন 3-তে? মন্টু পাইলট সিজন 3-তে অনেক অনেক ইন্টেন্স সিনস আছে। যদি জানি আমরা, কারণ বাকিগুলো তো দর্শকেরা দেখবে। একটা তো সেটা নিয়ে বলা যাবে না আবার, সেটা তাহলে যেটা বলা যাবে। হ্যাঁ, ওইটা তো, ওটা বলা যাবে না। ওটা খুবই ভালো। আচ্ছা, কিন্তু actually- সেম ওইটার ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওটা অ্যাকচুয়ালি বলা যাবে না। ওটা একেবারেই বলা যাবে ওটা না। একেবারেই বলা যাবে না। ওটা হয়ে গেলে তারপর বলে দেবো ওটা আমরা হয়ে কি গেলে করে বলে দেবো। করলাম। হ্যাঁ, আচ্ছা, ইন্টেন্স না, অ্যাকচুয়ালি দেখো আজকে তোমার, আমরা যখন পুরো বিষয়টাই, পুরো প্রসেসটাই প্রচন্ড ইন্টেন্স। মন্টু পাইলট যখন আমরা শুট করছি না, এই পুরো প্রসেসটাই, ফিল্ম মেকিং প্রসেসটাই প্রচন্ড ইন্টেন্স। তো আলাদা করে সিন ইন্টেন্স, আমরা প্রচন্ড ইন্টেন্স অবস্থাতেই থাকতাম। হ্যাঁ, যে মানে আমি, ইফ আই এম টকিং অ্যাবাউট মাই সেলফ, আমি প্রচন্ড ইন্টেন্স অবস্থাতেই থাকি। তো হি হ্যাজ সিন মি, হ্যাঁ, যে আমি কথা কম বলি, নিজের মতো থাকি, হ্যাঁ, ওরকম। মানে সারাদিনে হয়তো
5 মিনিট সব গুনে আর কি, সব অ্যাড অন করলে 5 মিনিট হয়তো একটু হাসার মতো অবস্থায় থাকি, বাকি পুরোটাই আমি এতেই থাকি আর কি। হ্যাঁ, তো আমরা পুরোটাই যখন এতটাই ইন্টেন্স অবস্থায় থাকি, আলাদা করে কোন সিন বেশি ইন্টেন্স ছিল, এত সিন ইন্টেন্স ছিল, বা আই ক্যান পিক ওয়ান, আই ফিল। মানে যেটা বোঝা যাচ্ছে যে যদিও বা প্রোডাকশন হাউসের নাম ওয়াইসো সিরিয়াস, কিন্তু তুমি মানে মন্টু পাইলটে যখন প্রবেশ করেছো তখন একটু সিরিয়াস হয়ে গিয়েছো, তাই তো? হ্যাঁ, কারণ এটা তো গল্পটা তো একটা সিরিয়াস জোনের গল্প, কারণ এমন একটা জায়গার গল্প যেটা মার্জিনস অফ সোসাইটি, যেটা চিরকাল এক্সিস্ট করেছে, বেশ্যাপাড়া, কিন্তু সেটা কেউ কখনো রেকগনাইজ করে না। এটা নিয়ে বহু কাজ বাংলায় হয়েছে, হ্যাঁ, এবং সেমিনাল কাজ হয়েছে। মন্টু পাইলট সেই ঘরানারই কাজ, এবং সেই ওখানকার মানুষজন কি ভাবছে কি বলছে তার সাথে কি আজকে ভবানীপুরের ভদ্র সমাজের কোনো সম্পর্ক আছে? কিন্তু সেরকম ভাবে ভাবলে বোঝা যাবে যে হ্যাঁ, অ্যাকচুয়ালি তো পাওয়ার সেন্টার গুলো ওখান থেকেই চলে। হ্যাঁ, সুতরাং ইকোনমিক ডিসিশন গুলো ওই ধরনের জায়গাতেই হচ্ছে। হ্যাঁ, সেটা হয়তো নীলকুঠি না হয়, সেটা জাহাঙ্গীর যেমন সারা শহরকে করে দিয়েছে। এক্স্যাক্টলি। এবার যেহেতু সিনেমা নিয়ে কথা হচ্ছিল, সেই জন্য আপনার কাছেই আসবো আর কি। আমরা কিউয়ের যা যা ছবি দেখেছি সেগুলো কোথাও একটা মনে হচ্ছে সময়ের আগে, এখন অ্যাকচুয়ালি সেরকম সিনেমা তৈরি হয়, কিরম ভাবে দেখেন দাদা? তৈরি মানে এটা হচ্ছে আমার তো মনে হয়েছিল যে এটাই আমাদের কাজ হওয়া উচিত। কিছু মানুষ থাকবে যারা ওই কাজটা করবে, ধর কিছু মানুষটা, বেশিরভাগ মানুষই থাকবে যারা টেকনিক্যাল মানুষ, তারা চেষ্টা করবে যে মানুষের যেটা ভালো লাগে সেটাকে দিতে মানুষকে। তোমার ভালো প্রেমের গান পছন্দ, আমি প্রেমের গান করে যাব। কিন্তু এরকমও কিছু ক্যারেক্টার থাকে, যেমন হিমেশ রেশমিয়া, হ্যাঁ, সে হচ্ছে ডিসরাপ্টার। হ্যাঁ, প্রেমের গানই করবো কিন্তু তোমার কোনো প্রেম পাবে না, কিন্তু কিন্তু একটা অন্য জিনিস হবে তোমার, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি যে ওই টুপিটা পরে ওই কনসার্টে যাবে তুমি জানতে না, কিন্তু হ্যাঁ, ও করে দিল তো তুমি, মানে এটা তো আরে আমার মনে আছে একটা ইভেন্ট হবে যে উনি টুপি খুলবেন। আরে কি মানে আমার নমস্য ব্যক্তি, সবাই পড়াশোনা করুন ওনাকে নিয়ে। কি সত্যি কথা, ওদিকে হিমেশ রেশমিয়া, এদিকে সাইন্ডি সাহা, এছাড়া আর আমি কিচ্ছু শুনতে চাই না। আজকের ইন্টারভিউটা আমি ভাবছি, মানে আমার অ্যাকচুয়ালি ঘাম দিচ্ছে, এটা আমি খুব সত্যি কথা বললাম আর কি। মাইন্ড ড্রপ। তোমার এরপর আর কোনো কথা বলা উচিত না, জাস্ট ইউ হ্যাভ ডান Right. এক্স্যাক্টলি। সো মানে আমি শেষ হবারই কথা, ঠিক ধরেছো তুমি। এবার বলে দিই, মার্চের 4 তারিখ মন্টু পাইলট রিলিজ করছে সিজন 3। আমরা আর কথা বলার মতো অবস্থায় নেই, যে কথাটা যা শুনেছি আমরা। সো আপনারাও জাস্ট চুপচাপ March 4 হোলি টোলি খেলুন, তারপরে রাত্রিবেলায় বসে সবাই মিলে একটুখানি খিস্তি খাস্তা শুনুন, আর ভালো কন্টেন্ট দেখুন। দেখতে পারবে সৌরভদা? দেখুক না, বাবা মারাও জানে না এমন নয়। আর এখন তো সবকিছুই চোখের বাবা সামনে, মারা তো বড় হয়েছে না, বড়ই তো জানতো। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখুন, আপনারা সবাই দেখুন, এবং হইচই সাবস্ক্রাইব করুন। হইচইতেই আসবে, আর কোথাও তো দেখতে পাবেন না। আর ওই টেনে টুনে নামাবেন না কোথা থেকে, একদম হইচইতে গিয়ে মন্টু পাইলট সিজন 3 দেখুন, এবং আমাদেরকে জানান নেশা কাটলে যে কেমন লাগলো। জানাবেন কিন্তু। সবাই বলে দিয়েছে, আমার নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। দোলের দিন রং মেখে অবশ্যই নীলকুঠিতে ঠিক কোন কোন রং লাগছে, লালের ছোঁয়া ঠিক কতটা লাগছে, সেই সবটা জানতে হলে হই হই করে হইচইতে অবশ্যই দেখতে হবে মন্টু পাইলট 3, যার জন্য দীর্ঘদিনের অপেক্ষা, আর সেই অপেক্ষার অবসান 4th মার্চ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।